শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো নিশ্চয়। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রের উপাদান। উপাদান কি? এখন শিক্ষার্থী, আমি যদি তোমাদের প্রশ্ন করি যে পানি কি কি উপাদান দিয়ে গঠিত, সায়েন্সের যারা স্টুডেন্ট তারা অনায়াসে বলবা যে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে পানি গঠিত। তাহলে পানির উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক তদ্রূপ রাষ্ট্র যেসব বিষয় বা উপাদান দিয়ে গঠিত সেটি হচ্ছে রাষ্ট্রের উপাদান। এখন রাষ্ট্র গঠনে অনেক উপাদান আছে, তার মধ্যে রাষ্ট্র গঠন চারটি উপাদান অপরিহার্য। সেই উপাদান চারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। উপাদান চারটি হচ্ছে: 1. জনসমষ্টি, 2. নির্দিষ্ট ভূখণ্ড, 3. সরকার, 4. সার্বভৌমত্ব। এখন আমরা আসো জনসমষ্টি নিয়ে আলোচনা করব। জনসমষ্টি হচ্ছে রাষ্ট্রের প্রাথমিক উপাদান। রাজনৈতিকভাবে সংগঠিত জনগণই হচ্ছে রাষ্ট্রের জনসমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, রাজনৈতিকভাবে সংগঠিত জনগণই রাষ্ট্রের জনসমষ্টি, অসংগঠিত বা বিচ্ছিন্ন জনগণ না। মানুষ কেন সংগঠিত হয়েছে? মানুষ সংগঠিত হয়েছে নিজেদের প্রয়োজনেই। কারণ কোনো বিশাল কাজ করতে গেলে একার পক্ষে করা সম্ভব নয়, আর এই প্রয়োজনের তাগিদে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আর ঐক্যবদ্ধতার ভিত্তিতে মানুষের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে, আর এই পারস্পরিক সম্পর্কের ফলেই রাষ্ট্রের উদ্ভব। এখন শিক্ষার্থীরা দেখো যে রাষ্ট্রের উদ্ভব হয়েছে, আর রাষ্ট্রের যে জনসমষ্টি, এই জনসমষ্টি কিন্তু কোন রাষ্ট্রের জন্য নির্ধারিত করা না যে এই রাষ্ট্রের এমন জনসংখ্যা থাকতে হবে, ওই রাষ্ট্রের এমন এই পরিমাণ জনসংখ্যা থাকতে হবে। অর্থাৎ জনসংখ্যা যে পরিমাণ সেটা কিন্তু ঠিক করা না। অর্থাৎ জনসংখ্যা কম হোক বা বেশি হোক, রাষ্ট্র যদি তার রাষ্ট্রের যে জনসমষ্টি সেটা যদি রাজনৈতিকভাবে সংগঠিত জনগণ হয়, তাহলেই সেটা রাষ্ট্রের জনসমষ্টি হিসাবে বিবেচিত হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো জনসমষ্টি কি? জনসমষ্টি হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণই রাষ্ট্রের জনসমষ্টি। দেখো, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা গণচীনের দিকে তাকাই, তাহলে সেখানে দেখতে পাবো যে জনসংখ্যা 100 কোটির উপরে। আবার আমরা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের দিকে যদি তাকাই, যেমন সেন মেরিনো, তার জনসংখ্যা 33,000-এর মতো। আবার যদি আমরা মোনাকোর মতো ক্ষুদ্র দেশের দিকে তাকাই, সেখানে তার জনসংখ্যা 40,000-এর মতো। তার মানে জনসংখ্যা কোনো বিষয় না, পরিমাণটা মূল বিষয় হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণই হলো জনসমষ্টি। এখন তোমরা বুঝতে পারছো যে জনসমষ্টি কি? আশা করি বুঝতে পারছো। এখন আমরা নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি রাষ্ট্র গঠন করতে হলে তার অবশ্যই কি থাকতে হবে? নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। আর নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠন সম্ভব নয়। কারণ নির্দিষ্ট ভূখণ্ড যখন একটি রাষ্ট্রের থাকবে, তার একটি নির্দিষ্ট সীমানাও থাকবে। সেই সীমানার মধ্যে তার স্থলভাগ, জলভাগ, আকাশ সীমা থাকবে। এছাড়া অনেক দেশ আছে যে আয়তনে অনেক বড়, তার নির্দিষ্ট ভূখণ্ড অনেক বড়। আবার অনেক ছোট রাষ্ট্র আছে, তার ভূখণ্ড অনেক ছোট।
ছোট বড় যাই হোক, অর্থাৎ তার যে নির্দিষ্ট যে ভূখণ্ড, তার একটা নির্দিষ্ট সীমানা থাকবে। ওই সীমানা অর্থাৎ প্রত্যেক দেশেই তার সীমানা একটি নিরাপত্তা বেষ্টনী দ্বারা আবদ্ধ করে রাখছে। আবদ্ধ করে, যেমন আমাদের বাংলাদেশের দিকে তাকাও, যে আমরা 1971 সালে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের যে মানচিত্র আসছে, সেই মানচিত্রের দিকে তাকালেই তোমরা দেখতে পারবা যে নির্দিষ্ট ভূখণ্ড একটা নির্দিষ্ট সীমানা অর্থাৎ দ্বারা আবৃত। আমাদের সীমানায়ও কিন্তু নিরাপত্তা বাহিনী আছে, যারা সব সময় নির্দিষ্ট ভূখণ্ডে নিরাপত্তার দায়িত্ব পালন করছে, তারা হলো বিজিবি। অর্থাৎ একটি দেশ গঠনের জন্য তার নির্দিষ্ট ভূখণ্ড অবশ্যই থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নির্দিষ্ট ভূখণ্ড বুঝতে পারছো। কারণ জনসমষ্টি যেরকম রাজনৈতিকভাবে সংগঠিত জনগণের জনসমষ্টি, সেই নির্দিষ্ট ভূখণ্ডের একটি নির্দিষ্ট সীমানাও থাকবে। এরপরে রাষ্ট্রের 3 নম্বর অপরিহার্য উপাদান হলো সরকার। এই সরকার নিয়ে আমরা আলোচনা করব। সরকার হচ্ছে রাষ্ট্রের অর্থাৎ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনা করে। সরকার যখন গঠন হয়ে যায়, তখন রাষ্ট্র গঠন প্রায় আংশিক হয়ে যায়। সরকারের 3টি বিভাগ রয়েছে: আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। আইন বিভাগটা কি? আইন বিভাগ হলো যারা আইন প্রণয়ন করে, যেমন বাংলাদেশের সংসদ। বিচার বিভাগ হলো বিচারের রায় প্রদান করে, যেমন আমাদের সুপ্রিম কোর্ট। এরপরে আসো তোমরা শাসন বিভাগ হচ্ছে অর্থাৎ বিচারে যে রায় হবে সেটাকে বাস্তবায়ন করা হলো শাসন বিভাগের কাজ। আর এই 3টি বিভাগ অর্থাৎ আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই 3টি বিভাগ নিয়ে সরকার তার রাষ্ট্র পরিচালনা করে। এই সরকার পদ্ধতি পৃথিবীর এক এক দেশে এক এক রকমের, অর্থাৎ এক এক দেশে এক এক ধরনের পদ্ধতি হতে পারে, সেটা কোনো বিষয় না। গণতান্ত্রিক দেশে সরকার পদ্ধতি বা সরকার গঠন জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এছাড়াও তোমরা শিক্ষার্থী আরো জানো যে অনেক তন্ত্র আছে, যেমন সমাজতন্ত্র, রাজতন্ত্র হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এক এক ধরনের পদ্ধতি। সরকার একটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করে। তাই অধ্যাপক গার্নার বলেছেন যে রাষ্ট্র যদি হয় জীবদেহ, তাহলে সরকার হবে তার মস্তিষ্ক স্বরূপ। তাহলে তোমরা শিক্ষার্থী অবশ্যই বুঝতে পারছো যে সরকার কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি অবশ্যই বুঝতে পারছো। এরপরে রাষ্ট্রের মুখ্য উপাদান হলো সার্বভৌমত্ব। মুখ্য মানে কি? মুখ্য মানে হলো প্রধান উপাদান। বুঝতে পারছো যে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের প্রধান উপাদান। সার্বভৌমত্বের অর্থ হলো চরম ও চূড়ান্ত ক্ষমতা। এই সার্বভৌমত্বের মাধ্যমে একটি রাষ্ট্রের গঠন পরিপূর্ণতা লাভ করে। কারণ সার্বভৌমত্বই রাষ্ট্রকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে পৃথক বা আলাদা করে। অর্থাৎ সার্বভৌমত্ব রাষ্ট্রটাকে তার আলাদা একটা মর্যাদা দান করে। কারণ সার্বভৌমত্বের একটি বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র নিজের ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছার কাছে দায়বদ্ধ না। এটাই আইন। কারণ শিক্ষার্থীরা দেখো, এই যে সার্বভৌমত্বের যে বৈশিষ্ট্য, সেটা যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে হতো, তাহলে কিন্তু আমাদের কাছে মনে হতো যে একটি খামখেয়ালি উক্তি। কিন্তু না, এটাই রাষ্ট্রের ক্ষেত্রে, রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষেত্রে এটাই একটা আইন। কোন সমাজে রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা, সেটা বাস্তবায়নের জন্য রাষ্ট্রের একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। আর এই কেন্দ্রীয় কর্তৃপক্ষের যে ক্ষমতা, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব। তোমরা বুঝতে পারছো সার্বভৌমত্ব কি?
এখন আসো, সার্বভৌমত্বের কয়টি দিক? দুইটি দিক। একটি হলো অভ্যন্তরীণ দিক আর একটি হলো বাহ্যিক দিক। অভ্যন্তরীণটা হলো কি? অভ্যন্তরীণ দিকটা হলো অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের ভিতরে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান আছে তাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, অর্থাৎ খবরদারি করা। আর বাহ্যিক যে দিকটা সেটা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে বাহ্যিক দিকটা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তি নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ থেকে রাষ্ট্র মুক্ত। তাহলে তোমরা বুঝতে পারছো অভ্যন্তরীণ বিষয়টা কি এবং বাহ্যিক দিকটা কি। এরপরে একটি রাষ্ট্রের অর্থাৎ স্থায়িত্বটা, একটা রাষ্ট্র যতদিন টিকে থাকবে তার সার্বভৌমত্ব ততদিনই বিদ্যমান থাকবে। সরকার পরিবর্তন হতে পারে, যেমন গণতান্ত্রিক দেশে 5 বছর পর পর ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, তাইলে তার সরকার পরিবর্তন হবে কিন্তু সার্বভৌমত্বের স্থায়িত্ব বিনষ্ট হবে না। এসো শিক্ষার্থীরা, তাহলে যে আমরা যে রাষ্ট্রের যে 4টি অপরিহার্য উপাদান দেখলাম, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এর একটি ছাড়াও রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। কারণ রাষ্ট্র গঠন করতে গেলে 4টি হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি তোমরা যে আজকে যে আমি রাষ্ট্রের উপাদান নিয়ে আলোচনা করলাম সেটা অবশ্যই বুঝতে পারছো। এরপরেও তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 6ষ্ঠ অধ্যায় রাষ্ট্রের উপাদান নিয়ে একটু অধ্যয়ন করবা, তাহলেই পুরোপুরি ক্লিয়ার হবে আমি আশা করি। আর তোমাদের এই করোনা পরিস্থিতির সময় অনেক সময় হাতে, তোমরা নিয়মিত অধ্যয়ন করবে এবং নিয়মিত অধ্যয়ন কিন্তু করবে এবং মা বাবার কথা শুনবে এবং করোনার সময় মানে তোমরা যে স্বাস্থ্যবিধি এটা মেনে চলবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।